হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স ডিএসসি 3 সাজেশনস দিয়ে দেবো। সো এই ভিডিওতে আমি তোমাদের অত্যন্ত কম কোশ্চেন্স বলবো অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সাইড বাই সাইড মেনশনস করে দেবো অ্যান্ড কীভাবে পড়লে মোটামুটি তুমি সবকটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। আদারওয়াইজ যাদের কিচ্ছু পড়া হয়নি তোমরা কোন কোশ্চেন্সগুলো পড়লে মোটামুটি সবকটা প্রশ্ন লিখে আসতে পারবে, মানে সবকটা 5 এবং হচ্ছে কি যে 20 বা 10 লিখে আসতে পারবে, দেন সেটা একটুখানি বলে দেবো। প্রথমে থামলে যেটা মেনশনস করে দিয়েছি আমি যে 9টা প্রশ্ন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা একটুখানি বলে দিয়ে নিই। এবারে যে রেড মার্ক করা দেন সেটার একটুখানি গল্প বলে দিয়ে নিই। দেখো তোমাদের যে সিলেবাসটা আছে পলিটিক্যাল থিওরি অ্যাপ্রোচেস অ্যান্ড ডিবেটস, মানে রাজনৈতিক তথ্য দৃষ্টিভঙ্গি বিতর্ক, এই সিলেবাসটা অ্যাকচুয়ালি ওল্ড সিলেবাসে ছিল। তোমাদের যারা সিনিয়র দাদিরা সিবিসিএস প্যাটার্নে পরীক্ষা দিয়েছে, তোমাদের তো সিসিএফ প্যাটার্ন, সো ওদের হচ্ছে কি যে সিবিসিএস প্যাটার্ন ছিল, তো ওই সিবিসিএস প্যাটার্নে হচ্ছে কি এই সিলেবাসটা ছিল। তো এই সিলেবাসের উপরে যে লেটেস্ট পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গি, কল্যাণবাদ এবং উত্তর উপনিবেশবাদ এটা চলে এসেছে, এগুলো চলে এসেছে। যেমন মার্ক্সবাদ দৃষ্টিভঙ্গি চলে এসেছে, মোটামুটি লেনিন এবং রোজা লুক্সেমবার্গও চলে এসেছে, বাট এদের সেম টু সেম টপিক আসেনি। তো মোটামুটি তোমরা আপাতত প্রথম দিকে এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি বা অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গি বা সমাজ কল্যাণবাদ বা উত্তর উপনিবেশবাদ এগুলো একটুখানি পরে পড়ো, মানে এগুলো বলছি না যে ছেড়ে দাও, বাট এগুলো একটুখানি পরে পড়ো। প্রথমে হচ্ছে কি যে তোমরা কি কি পড়বে দেখো, প্রথমে হচ্ছে কি যে আইনি প্রতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি, আচরণগত দৃষ্টিভঙ্গি, এই দুটো দৃষ্টিভঙ্গির পদ্ধতিগত বিশ্লেষণ, কাঠামোগত কার্যপ্রণালী পড়ে নেবে। দুটো প্রশ্ন হলো আইনি প্রতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি এবং আচরণবাদ দৃষ্টিভঙ্গির পদ্ধতিগত বিশ্লেষণ ও কাঠামোগত কার্যপ্রণালী পড়ে নেবে। তারপরে 2 নম্বর টপিক থেকে উদারবাদ পড়বে এবং হচ্ছে কি যে নয়া উদারবাদ পড়বে। উদারবাদ পড়বে এবং নয়া উদারবাদ পড়বে এবং তোমরা একটুখানি ভালো করে দেখে নেবে যে উদারবাদ বা নয়া উদারবাদকে আরটা কি বলে, বা নয়া উদারবাদকে যেমন উত্তর উদারবাদও বলা হয়, উত্তর উপনিবেশবাদও বলা হয়, ঠিক আছে? এটুখানি পড়ে নেবে এবং হচ্ছে কি যে ইংলিশ টার্মটা দেখে রাখবে। নেক্সট হচ্ছে কি তোমার নারীবাদ। তাহলে তাহলে কটা প্রশ্ন হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে মডিউল 1 থেকে তাহলে 5টা প্রশ্ন হলো। এই 5টা প্রশ্ন করে নাও, তুমি এখান থেকে 10 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, 20 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, প্লাস 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? উদারবাদ সম্পর্কে নয়া উদারবাদ বা উত্তর উপনিবেশবাদ বা আইনি প্রতিষ্ঠান দৃষ্টিভঙ্গি বা আচরণবাদ দৃষ্টিভঙ্গি এবং নারীবাদ। এবং তোমার একটা প্রশ্ন দেখবে নারীবাদের র্যাডিক্যাল নারীবাদ বলে, ওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এর পরীক্ষা ধরে রাখতে পারে, আসছে পরীক্ষাতে। বোঝা গেছে? 5টা প্রশ্ন হলো। এবার তারপরে হচ্ছে কি তোমার মডিউল টু থেকে দ্বন্দ্বমূলক এবং ঐতিহাসিক বস্তুবাদ, ঠিক আছে? এই দুটো টপিক ভালো করে পড়ে নেবে অ্যান্ড ঐতিহাসিক বস্তুবাদ সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে মডিউল 2 থেকে একটা হলো, তাহলে 5টা হলো, টোটাল 6টা হলো। 6টা। এবার হচ্ছে কি তোমরা এখান থেকে কি পড়বে দেখো, সেটা হচ্ছে কি আপেক্ষিক স্বায়ত্তশাসন মানে রাষ্ট্র সম্পর্কে, ঠিক আছে? নেন হচ্ছে কি উদ্বৃত্ত মূল্য বা বিচ্ছিন্নতা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি একটা ধরছি, তাহলে 6টা হলো, 7টা, 8টা হয়ে গেছে। এবার তোমরা এখান থেকে আরেকটা প্রশ্ন পড়ে নেবে, সেটা হচ্ছে কি যে সুশীল সমাজ সম্পর্কে গ্রামসি এবং হচ্ছে কি যে গণতান্ত্রিক কেন্দ্রিকতা আর লেনিন ও রোজা লুক্সেমবার্গ ব্যাপারটি সম্পর্কে, ঠিক আছে? টোটাল 8টা 9টা বা 10টা প্রশ্ন হলো, মোটামুটি এই টপিকগুলো করে নেবে। বুঝে গেছে? তাহলে উপরে 5টা হলো, তারপর হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ আর দ্বন্দ্বমূলক দৃষ্টিভঙ্গি, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি দ্বন্দ্বমূলক, তারপর হচ্ছে কি তোমার রাষ্ট্র সম্পর্কে আপেক্ষিক স্বায়ত্তশাসন ব্যবস্থা, উদ্বৃত্ত মূল্য, তারপর হচ্ছে কি তোমার এবং স্বায়ত্তশাসিত রাষ্ট্র আপেক্ষিক স্বায়ত্তশাসন সম্পর্কে যে শ্রেণী ও সংগ্রাম রিলেটেড ওই প্রশ্নটার কথা বলছি আমি, উদ্বৃত্ত মূল্য এবং বিচ্ছিন্ন টপিক দিয়ে একটা প্রশ্ন আছে, আমি তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি টিপিক্যালি। বাট প্রথমে 9টা প্রশ্ন যেহেতু থাম্বনেল মেনশন করেছে, এটা একটু বলে দিয়ে নিই। নেক্সট গণতান্ত্রিক কেন্দ্রিকতা, লেনিন ও লুক্সেমবার্গ বিতর্ক যেটা ওটা, এবং হচ্ছে কি যে সুশীল সম্প্রসারণ সঙ্গে গ্রামসি। এই কটা প্রশ্ন পড়ে নিলে তুমি 10 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, প্লাস 50 মার্কসের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। অ্যান্ড প্রত্যেক কটা প্রশ্ন তোমরা কিন্তু করবে, ঠিক আছে? 10টা প্রশ্ন আই থিঙ্ক এখানটায় রয়েছে, দেখে নেবে। এবার তোমাদের কোশ্চেন প্যাটার্ন একটু বলে দিতে, আর কোশ্চেনগুলো দেখাচ্ছি। 5 নম্বরে হচ্ছে কি 3টি প্রশ্ন তোমাকে করতে হবে, ঠিক আছে? 3টি প্রশ্ন করতে হবে। 5 নম্বরে 5টা প্রশ্ন দেবে, যে কোনো 3টি করতে হবে। অ্যান্ড 20 মার্কসের হচ্ছে কি দুটো প্রশ্ন তোমাকে করতে হবে। 20 মার্কসের টোটাল মডিউল 1 থেকে একটা 20 মার্কসের করতে হবে, মডিউল 2 থেকে একটা 20 মার্কসের করতে হবে, ঠিক আছে? টোটাল দুটো 20 মার্কসের করতে হচ্ছে, মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা। 10 মার্কসের 10 মার্কসের হচ্ছে কি দুটো প্রশ্ন করতে হবে, মডিউল 1 থেকে একটা 10 মার্কসের, মডিউল 2 থেকে একটা 10 মার্কসের। এবং কটা প্রশ্ন দেবে? মডিউল 1 থেকে 20 মার্কসের দুটো প্রশ্ন দেবে, যে কোনো একটা 20 মার্কসের করতে হবে। মডিউল 1 থেকে আবার 10 মার্কস দুটো প্রশ্ন দেবে, যে কোনো একটা করতে হবে। তোমরা কোশ্চেন প্যাটার্ন জানো, এর আগে পরীক্ষা দিয়েছো সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার, যে কোশ্চেন প্যাটার্নের পরীক্ষা দিয়ে তোমরা সেই কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা হবে, ঠিক আছে? এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। অ্যান্ড একটা কথা বলে দিই, যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের দিয়েছি সেই কোশ্চেন্সগুলোর বাইরে আর কোনো কোশ্চেন্স আসবে না। এগুলো চোখ বন্ধ করে করে যেতে পারো, কোনো সমস্যা নেই।
প্রথমে দেখো প্রশ্নটা আছে উদারবাদের বিবর্তন আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে যে উদারনীতিবাদে ব্যক্তি স্বাধীনতাই শেষ কথা, বিভূতি ব্যাখ্যা করো। এটা 2018-তে দিয়েছে এবং প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছিল 2021-এ। তা দুটো কিন্তু ইয়ারের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। নেক্সট সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিন্তু র্যাডিক্যাল নারীবাদ। এবার দেখো 2022-এ প্রশ্ন অতটা ইম্পর্টেন্ট নয় অ্যাকচুয়ালি, র্যাডিক্যাল নারীবাদ ইম্পর্টেন্ট, বা যেহেতু 2022-এ চলেছে অতটা ইম্পর্টেন্ট নয়। বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি যে এটা উদারবাদের বিবর্তন, এটা খুব ভালো করে রাখবে। দেন তারপর হচ্ছে কি যে এটা করবে। প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি, প্রথমে সবগুলো কোশ্চেন বলে দিই, দেন তারপরে বলবো যে কোনগুলো আগে করবে কোনগুলো পরে করবে। নেক্সট দেখো সমাজ কল্যাণী দৃষ্টিভঙ্গি রাষ্ট্র কিভাবে ভূমিকা পালন করে, 2022 এবং 2021-এ দুবার দিয়েছে, 2022 2018 দুবার দিয়েছে। 2022-এর কোশ্চেনগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তাও তোমাদের বলে দিচ্ছি কোন কোশ্চেনগুলো আগে করবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমাদের নারীবাদের 3টি প্রধান তরঙ্গ আলোচনা করো, বা বলতে পারে 2019-এর প্রশ্ন, বা বলতে পারে যে নারীবাদ পিয়তান্ত্রিক নিষ্পেষণ উন্মোচিত করে, 2020 প্রশ্ন। নেক্সট প্রশ্নটা ঘুরে আসতে পারে যে রাষ্ট্রবিজ্ঞান পঠন পাঠন নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 4টে হলো। নেক্সট হচ্ছে কি তোমার রাষ্ট্রবিজ্ঞান পাঠে নয়া উদারনীতিবাদ দৃষ্টিভঙ্গি আলোচনা করো, বা ওই তোমাকে যে প্রশ্নটা আমি দিয়েছি উত্তর উপনিবেশবাদ যে ব্যাপারটা, নয়া উদারনীতিবাদ এবং উত্তর উপনিবেশবাদ কিন্তু একই। নেক্সট একটা প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক কেন্দ্রিকতা। সো এই 5টা প্রশ্ন কিন্তু চোখ বন্ধ করে নেবে। নেক্সট হচ্ছে কি 6 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে নেতিবাচক এবং অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি পরস্পর বিরোধী, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। কি অর্থে আচরণবাদ দৃষ্টিভঙ্গি একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণনা করা, 2022-এর প্রশ্ন। নেক্সট হচ্ছে কি তোমার আধুনিক রাজনীতি চর্চায় উত্তর উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গির, মানে এটা উত্তর উপনিবেশবাদ এবং নয়া উদারনীতিবাদ খানিকটা একই, বাট প্রশ্নটা অনেক সময় ঘুরে আসে, তো ওই জন্য আমি দিয়ে দিয়েছি। বাট দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা। উত্তর উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গি এবং উত্তর উপনিবেশ ব্যাপারটা কিন্তু দৃষ্টিভঙ্গির তুলনায় আলাদা, কোশ্চেন্সটা কিন্তু আলাদা, তো একটুখানি ভালো করে পড়ে রাখবে। 2022 এসেছিল, প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছিল উত্তর উপনিবেশবাদের মূল নির্ধারকগুলি, 2020 প্রশ্ন, বা নয়া বা উত্তর উপনিবেশবাদের মৌলিক বৈশিষ্ট্য, বা উত্তর উপনিবেশবাদের উদ্ভবের প্রধান কারণ। প্রশ্ন অনেকভাবে ঘুরে আসতে পারে, তোমরা কিন্তু মাস্ট নোট পড়ে নেবে। কেউ ধরো একটা প্রশ্ন পড়ে নিচ্ছ যে উত্তর উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গি, সেখানটায় তোমার অ্যান্সার্সের মধ্যে যেন এটা থাকে, মূল নির্ধারকগুলি থাকে, বৈশিষ্ট্যগুলি থাকে, বা উদ্ভবের কারণগুলি থাকে, এগুলো যেমন থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা সলিড একটা অ্যান্সার্স হবে। নেক্সট হচ্ছে কি যে মার্ক্সের বিচ্ছিন্নতার তথ্য আলোচনা করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট রাষ্ট্রের আপেক্ষিক স্বাধিকার বলতে কি বোঝো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি যে মার্ক্সীয় চিন্তায় কমিউনিস্ট পার্টি সম্পর্কে লেনিন এবং রোসা লুক্সেমবার্গের বিতর্ক আলোচনা করো, 2022। এবং মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির রাষ্ট্রের আপেক্ষিক স্বায়ত্ততন্ত্রের ধারণাটি আলোচনা করো, 2022। এবার তোমাদের একটুখানি শর্টেস্ট করে দিই যে অ্যাকচুয়ালি তোমরা কোন প্রশ্নগুলো আগে করবে। যে প্রশ্নগুলো সাইডে 2022 আছে সেটা একটুখানি সাইডে রাখবে। দেন তারপরে হচ্ছে কি যে প্রশ্নগুলো 2021 বা 2019 এগুলো আছে, দেন এগুলো হচ্ছে কি যে আগে করবে। তাহলে প্রথমে 2019-এর প্রশ্ন কোনগুলো, 19-এর প্রশ্ন হচ্ছে কি যে এটা সব থেকে আগে করবে এটা। নেক্সট হচ্ছে কি দেখো এটা 2022-এ এসে গেছে, এটা 2022-এ এসে গেছে, এগুলো পরে করবে, এগুলো যে কোশ্চেনগুলো বলছি সেগুলো পরে। তারপর হচ্ছে কি যে এটা 2 নম্বর হলো, তাহলে 1 আর 2। নেক্সট হচ্ছে কি যে একটা 3 হলো। নেক্সট হচ্ছে কি যে একটা গণতান্ত্রিক কেন্দ্রিকতা 4 হলো। নেক্সট হচ্ছে কি যে তোমরা আর কি করবে 4 নম্বর, এটা 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, 6 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 6টা প্রশ্ন খুব ভালো করে আগে করে নেবে, ঠিক আছে। যে 6টা প্রশ্ন আমি ব্লু কালার দিয়েছি সেই 6টা প্রশ্ন খুব ভালো করে নেবে। দেন বাদ বাকি প্রশ্নগুলো পরে করবে, ঠিক আছে। টোটাল 11টা প্রশ্ন আছে, তো প্রথমে 6টা প্রশ্নটা খুব ভালো করে নেবে। 6টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা 3টে লিখতে হয়, তো 3টে পেয়ে যাবে। এবং বাদ বাকিগুলো করে গেলে, মানে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন করে গেলে 3টে 5 মার্কসের করতে হয়, 3টে পেয়ে যাবে। এবং বাকি দুটো প্রশ্ন কমন পেতে গেলে তোমাকে হচ্ছে কি যে বাকি যে মানে 6 প্লাস হচ্ছে কি যে 5টা করতে হবে, ঠিক আছে। বাট এই 6টা করে গেলে তুমি এখান থেকে 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি, এবং এই এক্সট্রা প্রশ্নের অ্যান্সার্স আমি তোমাদের দিয়ে দেবো। দেখবে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানটায় জয়েন হয়ে যাবে। আমি তোমাদের যে এক্সট্রা প্রশ্নগুলো দিয়েছি, যেহেতু অনেক লেটে পোস্ট করছে ওই জন্য এগুলোকে দিয়ে দেবো। এবং এখানটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা উপরিসৌধ ব্যাপারটা, যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কিন্তু এটা দিতে পারে, ঠিক আছে, উপরিসৌধ ব্যাপারটা। এবার হচ্ছে কি 10 বা 20 মার্কসের প্রশ্নগুলো একটু করে দেখে নাও। মডিউল 1 থেকে 10 বা 20 মার্কসের প্রশ্ন কোনগুলো করবে। এবার এই প্রশ্নগুলো হচ্ছে কি 10 বা 20 দুভাবে আসতে পারে। প্রথমে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমরা দেখবে যে মডিউল 1-এ বা মডিউল 2-তে প্রথমে একের দাগে যে প্রশ্নটা রেখেছি ওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে 1 2 3 করে গেলেই তুমি ওখান থেকে একটা 20 মার্কসের প্রশ্ন হামেশাই করে আসতে পারবে। বাট সব থেকে সেফেস্ট হবে সবকটা প্রশ্ন করে নেওয়া, ঠিক আছে। সো সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে আচরণবাদ তথ্যের সংশোধন প্রসঙ্গে ডেভিড ইস্টানের অবস্থান ব্যাখ্যা করো, 2021 এসেছিল। বা বলতে পারে রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য আলোচনা করো, কি একে একটি পদ্ধতিগত বিশ্লেষণ বলে গণনা করা যায়, 2018-তে পরীক্ষাতে এসছে। রাষ্ট্রবিজ্ঞান আচরণবাদী দৃষ্টিভঙ্গির
ধারা বিশ্লেষণ ধারার গুরুত্ব কি, এর ধারা সীমাবদ্ধতা 2020 প্রশ্ন। বা তোমাকে ডিরেক্টলি বলতে পারে যে রাষ্ট্রবিজ্ঞান আচরণ বা দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের পরীক্ষাতে আসার চান্স 99.999%। ঠিক আছে, ধরে রাখতে পারো এটা পরীক্ষাতে আসছে, 10 বা 20 মার্কসের দেবে। নেক্সট, তারপরের ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 2020 প্রশ্ন এবং 21 এবং 2019 প্রশ্নটা এসছে, আইনি প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছি যে আইনি প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি এবং আচরণবাদ দৃষ্টিভঙ্গি কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি দেখো, আইনি প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গির আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর মৌলিক গুরুত্ব আলোচনা করো, বা বলতে পারো যে রাজনীতির আলোচনায় আইনি প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি তোমার পরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, রাজনীতি পাঠে নেতিবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা আলোচনা করো। 2020 প্রশ্ন, এর পদ্ধতিগত বিশ্লেষণ ও কাঠামো কার্যপ্রণালী ব্যাখ্যা করো। বা তোমাকে বলতে পারে যে রাজনীতি পাঠে আদর্শবাদী বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আলোচনা করো, নেতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে আচরণ বা দৃষ্টিভঙ্গির পার্থক্য। প্রথম 3টে প্রশ্নের মধ্যে তুমি একটা 20 মার্কসের প্রশ্ন হামেশাই চোখ বন্ধ করে কমন পেয়ে যাবে। এবার হচ্ছে কি যে কিছু প্রশ্ন দেখে নাও, যেমন নারীবাদ কি একটি রাজনৈতিক বিষয়, বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। এবার হচ্ছে কি যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কাঠামোগত দৃষ্টিভঙ্গি অবদান উল্লেখ করো। সো টোটাল 5টা আমি প্রশ্ন দিয়েছি 10 বা 20 মার্কসের জন্য মডিউল 1 থেকে। এই 5টা চোখ বন্ধ করে নাও। আমি অন্য দাদাদের মতো এককারী প্রশ্ন আমি দিই না, শর্ট সাজেশন দিচ্ছি। এই যে 5টা পোস্টের মধ্যে থেকে তুমি হচ্ছে কি যে দুটো 20 মার্কসের কমন পেয়ে যাবে, বাট একটা করতে হচ্ছে, একটা পেয়ে যাবে, এবং দুটো 10 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং হচ্ছে কি যে একটা 5 মার্কসও কিন্তু কমন পেয়ে যেতে পারো এই 5টার মধ্যে। তো 5টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে করে নেবে। ঠিক আছে, বেশি প্রশ্ন রাখিনি, 5টা রেখেছি। এবার হচ্ছে কি যে মডিউল 2 এ সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, মার্ক্সীয় তত্ত্বে সমাজ ও সমাজ পরিবর্তনের ভিত্তিতে রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ। মানে তোমাকে যে প্রশ্নটা বলেছিলাম প্রথমে মডিউল 2 এ ডিসকাস করার সময়, বা প্রথমে একদম ভিডিওর প্রথমে বলেছিলাম ঐতিহাসিক বস্তুবাদ আসেনি পরীক্ষাতে, যেহেতু রিসেন্ট, কারণ ঐতিহাসিক বস্তুবাদ বিশাল ইম্পর্টেন্ট। তোমাকে এইভাবে দিতে পারে, প্রচণ্ড ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা দেয়, ওই জন্য আমি তোমাদের প্রত্যেকটা অথবা দিয়ে প্রশ্ন রেখেছি যে মার্ক্সীয় তত্ত্বে সমাজ ও সমাজ পরিবর্তনের ভিত্তিতে ঐতিহাসিক বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ যেটা আছে, 2 ধরনের বস্তুবাদ আছে, কিন্তু ওই দুটো টপিক করে নিলে তুমি একটা 20 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, না ঐতিহাসিক বস্তুবাদ না দ্বন্দ্বমূলক বস্তুবাদ, একটা 20 মার্কসের প্রশ্ন তুমি হাতের মুঠোয়। এবার প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসতে পারে যে ঐতিহাসিক বস্তুবাদের প্রধান পর্যায় বা ঐতিহাসিক বস্তুবাদের মূল বক্তব্যটা কি, এর ভিত্তিতে পরিসৌধের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো, এবং ঐতিহাসিক বস্তুবাদের সংজ্ঞা দাও, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদের ধারণাটি আলোচনা করো। এবার তোমরা দেখবে যে এই যে অথবাগুলো প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষাতে হুবাহু, একদম পুরো হুবাহু মোটামুটি, না এই প্রশ্নটা পড়বে হুবাহু, না এই প্রশ্নটা পড়বে হুবাহু পড়ে যাবে পরীক্ষাতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে এটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ। প্রথমে একদম শুরুতে যেটা বলেছিলাম, দ্বন্দ্বমূলক বস্তুবাদ 3টে প্রধান নীতি, বা দ্বন্দ্বমূলক বস্তুবাদের অর্থ বা তাৎপর্য, বা দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল সূত্রগুলো আলোচনা করো, মার্ক্সের এই ধারণার তাৎপর্য কি। হুবাহু আসার চান্স এই প্রশ্নটা মানে এটা বেশি। তাহলে দুটো 20 মার্কসের প্রশ্ন মানে খুব ভালো করে নেবে, তাহলে কিন্তু মোটামুটি তোমার হয়ে যাবে। প্রথম দুটো 20 মার্কসের জন্য তুমি প্রথম দুটো করে নিলে, মানে ধরো মডিউল 2 থেকে 1 আর 2 করে নিচ্ছ, 1 আর 2 করে নিলে তুমি একটা 20 মার্কসের হুবাহু কমন পেয়ে যেতে পারো, আদারওয়াইজ একটা 10 মার্কসের তো হুবাহু কমন পেয়ে যাবে মডিউল 2 থেকে। নেক্সট হচ্ছে কি তোমার মার্ক্সীয় তত্ত্বে শ্রেণী ও সংগ্রামের ধারণাকে মূল গুরুত্ব দেওয়া ব্যাখ্যা করে 2018 প্রশ্ন। অনেকভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসে, সেটা আমি সবকটা রেখেছি, বাট সব থেকে আসার চান্স মানে ডিরেক্টলি সেটা হচ্ছে কি এটা। দেখো কীভাবে আসে প্রশ্নটা, শ্রেণী ও সংগ্রাম সম্পর্কে মার্ক্সীয় ধারণার উপর টিকা, বা মার্ক্সীয় তত্ত্বের শ্রেণীর গুরুত্ব কী, শ্রেণী সম্পর্কে মার্ক্সীয় অবস্থান, বা মার্ক্সীয় অনুসারে শ্রমিক শ্রেণীর ভূমিকা। ঠিক আছে, বা প্রশ্নটা ডিরেক্টলিভাবে দিতে পারে। তোমরা একটুখানি ফ্রেন্ডদের কাছে দিয়ে দিও নর্মালি, আর শেয়ার টেয়ার করে, তারাও একটু হেল্প পাবে। নেক্সট, প্রথম 3টে পোস্টের মধ্যে, যেমন আমি মডিউল 1 থেকে বলেছিলাম যে প্রথম 3টে পোস্টের মধ্যে তুমি একটা 20 মার্কসের প্রশ্ন চোখ বন্ধ করে ধরে রাখতে পারো যে একটা 20 মার্কসের প্রশ্ন তুমি ওখান থেকে পাচ্ছ। নেক্সট মডিউল 2 থেকেও সেম, প্রথম 3টে পোস্টের মধ্যে থেকে একটা 20 মার্কসের প্রশ্ন তুমি চোখ বন্ধ করে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো 4 নম্বর প্রশ্ন কি দিয়েছি, বিপ্লব বিষয়ে লেনিন ও মাওয়ের চিন্তার মূল পার্থক্য আলোচনা করো, 2021 প্রশ্ন। বা তোমাদের ডিরেক্টলি এই প্রশ্ন আসার চান্স এটা। ঠিক আছে, আর 12+8 এইভাবে কিন্তু 20 মার্কসের দিতে পারে প্রশ্নটা, অনেকভাবে আসছে, আমি আর বলছি না, দেখে নিও। নেক্সট 5 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি কি মনে করো যে গ্রামসির নাগরিক সমাজ এর তত্ত্বায়ন শাসক শ্রেণীর ক্ষমতা বিন্যাসের নতুন প্রেক্ষিত উন্মোচিত করে, উত্তর সম্পর্কে যুক্তি দাও, 2021 প্রশ্নটা। বা বলতে পারে যে আধিপত্য ও সুযোগ সমাজ সম্পর্কে গ্রামসি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি যে রাষ্ট্রের আপেক্ষিক স্বাধিকার বলতে কি বলতে 18 প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি উদ্বৃত্ত মূল্যনীতি ব্যাখ্যা করো, উদ্বৃত্ত মূল্যের ধারণা দাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি তোমার গ্রামসির দ্বারা উপস্থিত
আধিপত্যের ধারণা ব্যাখ্যা করো 2018 প্রশ্ন, এবং 2020তেও দিয়েছিল, কিন্তু অনেকভাবে প্রশ্নটা ঘুরে আসে পুরো সমাজ ও আধিপত্যের ধারণা সম্পর্কে গ্রামসির অবদান। নেক্সট হচ্ছে কি দলীয় সংগঠনের কৌশলগত প্রশ্নে লেনিন ও রুসেমবার্গের বিতর্ক আলোচনা করো 2019 প্রশ্ন। নেক্সট হচ্ছে কি বিপ্লব একটি হিংস্রশায়ী কাজ দ্বারা এক শ্রেণীর কে উৎপাদিত করে, মাওয়ের উত্তর সম্পর্কে যুক্তি 2019 প্রশ্ন। নেক্সট মার্ক্সের অনুসরণে পরোক্ষীকরণের বিভিন্ন রূপ আলোচনা করো 2021 প্রশ্ন। এবার তোমাকে টোটাল আমি প্রশ্ন দিয়েছি 5টা মডিউল 1 থেকে, এবং মডিউল 2 যেহেতু অনেকটা বড় তাহলে এখান থেকে 11টা প্রশ্ন দিয়েছি। টোটাল 5 প্লাস হচ্ছে কিছু 11, তাহলে কটা হচ্ছে টোটাল 16টা প্রশ্ন, এবং হচ্ছে কিছু ওপরে 5 মার্কসের জন্য টোটাল দিয়েছি 6টা, তাহলে 6 আর 16, 6 আর 16 হচ্ছে কি যে তোমার কটা 21টা। 21টা প্রশ্ন পড়ে গেলে ক্যালকাটা ইউনিভার্সিটির বাপের ক্ষমতা নেই এখান থেকে এর বাইরে থেকে কোনো কোশ্চেন্স দেওয়া। আমি তোমাকে লিখে দিতে পারি, এর বাইরে কোনো প্রশ্ন যদি আসে ইউটিউবে সাজেশন ভিডিও পোস্ট করা বন্ধ করে দেবো। এনিওয়েজ যদি কেউ 4th সেমিস্টারের নোটস কিনতে চাও বা 3rd সেমিস্টার নোটস কিনতে চাও, এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো, নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং নোটসের প্রাইস মানে তোমাদের 4th সেমিস্টারে পার পেপার হচ্ছে কিছু 150 পড়বে, এই সেমিস্টারে কিন্তু পার পেপার নোটস হচ্ছে কিছু 150, যারা নোটস নেবে পড়ে যেও। প্রত্যেক কটা ইয়ারের প্রশ্ন আমি মেনশন করে দিয়েছি, ইয়ারের প্রশ্ন বাদে কোনো প্রশ্ন আসবে না, এবং এইগুলো করে যেও, আদারওয়াইজ কিন্তু সমস্যার মুখে পড়বে। এবং প্রত্যেক কটা মডিউলের প্রথম 3টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম 3টে করে গেলে তুমি কিন্তু 20 মার্কসের কমন পেয়ে যাবে। 10 মার্কস এগুলো কমন পেয়ে দেখলে তোমাকে বাকি কোশ্চেন্সগুলো কিন্তু করতে হবে, কিচ্ছু করার নেই। সো থ্যাংক ইউ সো মাচ।